নেতা বিদেশে বসে বক্তব্য রাখছেন, শেখ হাসিনার আগ পর্যন্ত আরও একটি ইতিহাস রচিত করেছেন, বক্তব্য রাখছেন ভারতে বসে। ভারতের খুব দায়সার উত্তর পেয়েছে কিনা আমরা, এবং তিনি আসলে এই সুযোগ নিয়ে নানানভাবে বাংলাদেশিদেরকে উস্কে দেওয়ার যে ষড়যন্ত্রের কথা আমি বা রাজনৈতিক দলগুলো বলছে, সেটি তার সফল হচ্ছে কি? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, গ্রামে একটা কথা বলে যে এক কান কাটা রাস্তার কোনা দিয়ে যায়, সাইড দিয়ে যায়, আর দুই কান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। আপনি যার কথা বললেন, মানুষটা এমন, তার লজ্জা শরম কোনো কিচ্ছু কখনোই ছিল না বলে সে ওটাকে হিসেব করেছে শাব্দিকভাবে যে ওই বাড়িটা যে তার একটা স্মৃতি দিত, ছোটবেলা কেটেছে, তার বাবার একটা নামের উপর, এটা যদি তার মনের মধ্যে থাকতো সে হিসাব করে কথা বলতো। সে এমনভাবে কথা বলছে যে তোরা বাড়ি টাড়ি সব ভেঙে দে, এটার দাম কত, এটা না হয় 5 কোটি টাকা 10 কোটি টাকা, কিন্তু সে এটার আভ্যন্তরীণ রিসেল ভ্যালু করতো, তাহলে তার বাবা এত ঘৃণিত ব্যক্তিতে পরিণত হতো না। এত মানুষের এই যে মুরাল এইভাবে ভাঙা, সে যদি অকারণে বাধ্য না করতো তার বাবার নাম বলতে জোর করে, যারা চলে গেছে পৃথিবী ছেড়ে, যে কোনো ধর্মেরই হোক না কেন কিংবা নাস্তিক হোক না কেন, এদের প্রতি কিন্তু একটা শ্রদ্ধা থাকে আলাদা। শেখ হাসিনা এমন জায়গায় নিয়ে গেছে তার বাবাকে যে সেই শ্রদ্ধা ভক্তি মানুষ ভুলে গেছে, কারণ ওটাকেই সে রাজনীতির একটা হাতিয়ারে পরিণত করেছে, বিকৃত হাতিয়ারে পরিণত করেছে একটা মৃত ব্যক্তিকে। এটা যদি তার বাবার ঋণ শোধ করা বলে, তাহলে এরকম ঘৃণিত সন্তান পৃথিবীতে আসুক, আমি এটা চাই না। ওই যে আপনার এত বেশি সে মানে খারাপের কোনো প্রকারেই, সে কোনো নাম্বারে খারাপের মধ্যে পড়ে না, কারণ সে তার মধ্যে ভয় ডর লেশ কোনো কিছু, এবং সে যে এত মানুষকে খুন করেছে, এত মানুষকে শহীদ করেছে, এত আয়না ঘর বানিয়েছে, এটার জন্য তার কোনো অনুকম্পা নাই। কয়েকটা মিথ্যা কথা বলি, তার মধ্যে সবসময় কমন থাকে যে তার কি হারিয়েছে, তার কি সমস্যা হয়েছে, তার পুলিশদের কি হয়েছে। এটা পুলিশটা যে জনগণের, এবং এই পুলিশ বলেন যারাই বলেন এরা জনগণের টাকায় চলে, তার টাকায় না। সে পর্যন্ত জনগণের টাকায় ট্যাক্সের পয়সায় চলেছে, শুধু চলেই নাই, কারি টাকা বাংলাদেশকে খালি করে বিদেশ পাচার করেছে। এই জায়গাটাতেই আমরা বলি যে এই যে আজকে কালকে যারা শাব্দিক অর্থে আপনার এই ইট কাঠ পাথরগুলা ভাঙলো, এটা শেখ হাসিনার কিছু, আমি এই নামটাও বলতে চাই না, তার কোনো সমস্যা হলো না। সমস্যা যেটা হলো বাংলাদেশের কালচারের সমস্যা হলো। বাংলাদেশের মানুষগুলো দেখেন, পৃথিবী যতদিন বেঁচে থাকবে ফেরাউনকে দেখবে, ফেরাউনের কৃতকর্মকে দেখবে। ওই বাড়িটা থাকলেও কিন্তু বাংলাদেশের জনগণ এটাই দেখতো, সেটা থেকে বঞ্চিত করলো আমাদের পরবর্তী প্রজন্মকে। আবার এই যে ভাঙা গড়ার রাজনীতির কথা আমরা বলছি, যখন আসলে আমরা নতুন সংস্কৃতি গড়ার কথা চিন্তা করছি, ঠিক একই সময় যখন আমরা ভেঙে ফেলছি, আপনি ইট কাঠ পাথরের কথা বলছিলেন, নিশ্চয়ই সেই দৃশ্যও দেখেছেন যে সেখানে এমন অনেকে ছিলেন যারা আসলে একটি করে ইট তুলেও নিয়ে গেছেন, সেই বাড়ির ভাঙা করেছেন, ওটা রেভলিউশনের মধ্যে পড়েছে। কিন্তু এখন কিন্তু আলাদা একটা সরকার আছে, এই সরকার কিন্তু এই দায়িত্ব থেকে দায় এড়াতে পারে না, কারণ একটা দেশে এখন কিন্তু একটা চলমান আইন শৃঙ্খলার মধ্যে চলছে। যদি তাই চলে, তাহলে কেন এটা রাষ্ট্রীয় সম্পদ হতে পারে? যদি কেউ ছেড়ে পালিয়ে যায়, যেমন 71-এ পাকিস্তানিরা যারা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে, ওটা রাষ্ট্র নিয়েছে, ওটা রাষ্ট্র সম্পত্তি হয়েছে। রাষ্ট্র আবার অনেক যাদের জায়গা জমি নাই তাদেরকে আবার অনেকখানি তাদেরকে দান করেছে, আবার কিছু রাষ্ট্রের কাছে রেখে দিয়েছে। হতে পারতো এই জায়গাগুলা, আপনি যদি মনে করেন যে ওই ইট কাঠ বালি যদি আপনি ভাঙেন, তাহলে হোয়াই নট প্রধানমন্ত্রীর কার্যালয়, যত রকমের খারাপ কাজের সিগনেচার ওইখান থেকে বসে হতো। মাসে দেখছি না, তাহলে আপনি কোথায়, আপনি কি শহীদদের শ্রদ্ধাই কোথায় করছেন, আহতদের কোথায় সম্মান করছেন, আহতদের এই জায়গাগুলো তাদের নাম ব্যবহার করছেন, আপনিও তো তাহলে তাদের মতোই। জি, এই যে আপনি বুলডোজারের কথা বলছিলেন, নাজমুল হক প্রধান অনভিপ্রেত না দিলেও পারতো সরকার, হয় যে আছে না যে দই ফেলে, আমাদের গ্রামে একটা কথা আছে, দই ফেলে ভ্যালট্যাঙ্কা, মানে দইটা পড়ে গেছে পায়ে লেগে, ভ্যালট্যাঙ্কা মানে বোকা সেজে গেছে আর কি, যে না পরের নাই তো কিছু দেখি নাই তো এরকম। তো সরকারের এইটার দরকার ছিল না, বিবৃত সরকার চুপচাপ থাকলেই বরঞ্চ আরও আমার ধারণা ভালো হতো। সরকার বলছে বরঞ্চ বিষয়টার মধ্যে কৌতূহল তৈরি করছে একদম জনগণের মধ্যে, যেটা সরকার বলে কি। আমি যেটা বলতে চাচ্ছি যে সরকারের তো যেটা রেজাউল বলছে এখানটা, যে দায় তো আছে আইন শৃঙ্খলা রক্ষা করে। এখন তো একটা গভর্নমেন্ট, হ্যাঁ 5 তারিখ থেকে 8 তারিখ গভর্নমেন্ট ছিল না দেশে, সেই সময় কি হয়েছে না হয়েছে উন্মত্ত জনতা, তাই না, সেখানে হইতেই পারে না ঘটনা।
তো এখন সেটা হয়, শেখ মুজিবকে মৃত সময় করতে যাচ্ছে কি তো আমাদেরকে একটু বেরিয়ে আসা প্রয়োজন ছিল এবং নতুন করবে, সেই আশাটা করেই তো পাবলিক সাপোর্টটা করছে। তো সেই জায়গায় নতুন করে আপনি যেটা চাপিয়ে দিলেন, যে ইস্যুটা তৈরি করলেন, সেই ইস্যুটা ম্লান হয়ে গেল। তো ওইগুলি এই ম্লানের জায়গাটিতে আবার ঢাকা বিরাজ করছে। আমরা ওই রকম অবস্থান চাই না, এটা একটা সমাধান হোক সেটা চাই। উনি যে বক্তব্যের কারণে বাংলাদেশের আজকের প্রেক্ষাপটটা সৃষ্টি হয়েছে, এই বক্তব্যটা উনি অন্যভাবে দিতে পারত। আমাদের ছাত্র জনতা মারা গেছে, সংখ্যা বিতর্ক থাকতে পারে, কিন্তু মারা গেছে এটা তো বাস্তবতা। এই ব্যাপারে ওনার কোনো অনুকম্পা বা অনুশোচনা বা ক্ষমা কোনো কিছু কিন্তু এটার মধ্যে নেই। উনি উল্টা ছাত্রদেরকে একটা দোষের ইয়েতে নিছে। এই যে একটা মানে বক্তব্য দিয়ে সারা দেশকে একটা অগ্নি ইয়ের দিকে নিয়ে গেল, এটা একটা ষড়যন্ত্র আমার কাছে মনে হচ্ছে। ষড়যন্ত্রটা কি? কিছুদিন আগে আপনি দেখবেন এই আগস্ট বিপ্লবের পরপরই 13টা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বা গাও চুলকাইয়া নতুন করে আবার করে ঘা সৃষ্টি করে, ইমোশন সৃষ্টি করে মানুষের মধ্যে। ওনার বাবার ব্যাপারে আগস্টের ওনার উপরে গ্র্যান্ড হামলার ব্যাপারে 32 নম্বরের এই হামলাটাও শুকায় যাবে এক সময়, কিন্তু একটা পর্যায়ে উনি আবার চুলকায় ওই রাজনীতি নিয়ে আসবে। আমার কেন জানি মনে হচ্ছে এটা একটা চক্রান্ত, এবং এই চক্রান্তটার মূল কারণ হলো যে দেশে যে একটা গণতান্ত্রিক নিয়ে আসতে হবে কিভাবে, নির্বাচনের মধ্য দিয়ে। পাশ ফেল যেই করুক, একটা নির্বাচন দিতে হবে, একটা নির্বাচিত সরকার আসতে হবে। যদি নির্বাচিত সরকার না আসে, তাহলে বিরাজনীতি করে একটা প্রক্রিয়া এখানে চলছে। সেক্ষেত্রে এই ধরনের আমাদের ব্যাংকগুলা দেউলিয়ার একদম দ্বার প্রান্তে, 22,000 কোটি টাকা ছাপিয়ে আমরা ব্যাংকগুলারে দাঁড় করে রাখছি। এরকম একটা অবস্থা যদি আরো কিছুদিন চলে, আর রাজনৈতিক সরকার যদি সরকারে থাকলে যে কেউ বলবে সরকার, এবং শুধু তাই না, সরকারের এখানে একটু নীরব কিন্তু সম্মতি যে আছে, এটা চিফ অ্যাডভাইজারের কথাতেও বোঝা যায়। উনি যে কথাটা বলছেন অনভিপ্রেত বলে আবার বলছেন যে তবে দিয়ে যে ডটগুলো কথা বলেছেন, এই কথাগুলো উনি না বললে এই বাচ্চারা হয়তো বা নিজের মতো কিছুক্ষণ ভাঙচুর করে চলে আসতো। তাহলে আর এই যে আর এত বড় বড় যানগুলো যাচ্ছে, আপনি মনে করেন যে সরকারের কিছুই না চাইলে, এটা সরকার আছে, দেশে সরকার আছে, সেটা সরকার এই দায় এড়াতে পারে না, এটা আমি মনে করি। এবং প্রত্যেকটা জিনিসের, আজকে আমি আপনাকে একটা কথা বলি, মানে নেচার অফ রিভেঞ্জ যেটাকে বলা হয়, যে শেখ হাসিনা 129 বিঘা জায়গা নিয়েছিল। তো এই যে সে শুধু তাকে বাড়ি ছাড়াই করে নাই, বলেছিল যে তোমার বাড়িতে আমি ঘুঘু চড়াবো, এবং ঘুঘু চড়ানোর নিমিত্তে কি দেখাইছে, 75 তলা বিল্ডিং হয়েছে। 75 তলা মানে 5টা 15 তলা বিল্ডিং, 5-15-75 এই যে তারা করেছে। এবং এটা কিন্তু কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে রেখে, গোয়েন্দা সংস্থার বাহিনীর মাধ্যমে রেখে আবার তাকে তুলে নিয়ে আসে নাই। তো এই যে রিভেঞ্জ, বাট এই রিভেঞ্জটাও আমরা এরকম চাই না যে তোমার তাহলে তুমি অধম তাই বলিয়া কি আমি উত্তম হইব না, আমি আরো